আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকর চায় পরিবার ও আপিল করবে আসামিপক্ষ। 4 দিনের সফরে ২৬শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা নিয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সোমবার। সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যারাই আসুক খুনিদের বিচার করতে হবে বলেছেন তারেক রহমান। হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। 7 কলেজ নিয়ে গঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পাবেন অধ্যক্ষদের একজন। এবং আগামী বাজেট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত আশা করে সিপিডি। অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগের পরামর্শ। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সাথে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়। ডেথ রেফারেন্স জেলা আপিল ও আপিল নিষ্পত্তি করে ওই রায় দেন আদালত। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। আর দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বহুল আলোচিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর দেওয়া রায়ে 20 জনকে মৃত্যুদণ্ডাদেশ ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখার ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদুর রহমান মাজেদ, মুজাহিদুর রহমান, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানবীর, হোসাইন মোহাম্মদ তোহা, শামীম বিল্লাহ, এএসএম নাজমুল সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, মোহাম্মদ শামসুল আরিফিন রাফাত, মিজানুর রহমান, এসএম মাহমুদ সেতু, মোর্শেদ উজ্জামান মন্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুস্তফা রাফিদ। এদের মধ্যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত বছরের 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালান বলে গত 25 ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ। আর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় মুনতাসিম ফুয়াদ হোসেন, আকাশ হোসেন, মুয়াজ আবু হুরাইরা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ মুন্নার। আসামিদের ডেথ রেফারেন্স বিচারিক আদালতের রায় সহ নথিপত্র 2022 সালের 6 জানুয়ারি পৌঁছায় হাইকোর্টে। পরে 2022 সালের 26 ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স জেল আপিল ও আপিলের উপর শুনানি শেষে 24 জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। পরে রায় ঘোষণা করেন হাইকোর্ট। উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। আবারও রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সব পক্ষ। আদালতে যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট। আমরা চাই যাতে অতি দ্রুত মানে বিভিন্ন ধাপে আপিল বিভাগ সহ যেভাবে যে প্রসেস আছে এগুলি যাতে অতিলম্বে কার্যকর করা হয়। আমরা এপিলেট ডিভিশনে যাব। আমরা খুশি না, সংক্ষিপ্ত। 2019 সালে 6 অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। 4 দিনের সফরে 26শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফরে চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক সহ দ্বিপাক্ষিক আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার দেশের মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। চকর মালিথা রিপোর্ট। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে আগামী ২৬শে মার্চ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের চীন সফর নিয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রেস সচিব। ২৬ তারিখে যাওয়ার পর ২৭ তারিখে প্রফেসর ইউনুস ফোরামে কথা বলবেন। সেখানে মূল ইস্যু হচ্ছে যে এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড, যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড, সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন। এবং আপনি জানেন গোয়া ফোরামকে বলা হয়েছে ড্যাভোস অফ দ্য ইস্ট। মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ২৮ তারিখে। সেখানে আমাদের সাথে চায়নার যে এই ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে। এটার গেমুট অফ দি ইস্যুস সবগুলো আলাপ হবে। সফরের সময় পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিবেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন। এট দ্য সেম টাইম স্যারকে একটা অনারারি ডক্টরেট অনারে ভূষিত করবেন। সোমবার পুলিশের সাথে বিশেষ সভা করবেন প্রধান উপদেষ্টা। এসপি পদমর্যাদা এবং তার উপরের যারা আছেন এসপি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলো, পুলিশের ক্রাইম ডিভিশনের প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণী কর্মকর্তা আছেন, আইজিপি, এডিশনাল আইজিপি, এই ধরনের ১২৭ জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে, বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন, যেখানে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বিষয়ক সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতাও শুনবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেস সচিব জানান, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সিপিডির বক্তব্যের সঙ্গে সরকার একমত নয়, কেননা বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট মজবুত। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যারাই আসুক তাদের গণতান্ত্রিক আন্দোলনে খুনিদের বিচার করতে হবে। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবার নিয়ে আমরা বিএনপি পরিবারের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচার অবশ্যই করবে। হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন নিয়ে নিয়মিতই ইফতারের আয়োজন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রাজধানীতে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ হওয়াদের পরিবার নিয়ে ইফতারের আয়োজন করে বিএনপি সমর্থিত সংগঠন আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে গুম আর নির্যাতনের বিচার করার কথা বলেন তিনি। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র রক্ষা, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিচার করা, এরকম যে বিষয়গুলো আছে, আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকব। তারেক রহমান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবে। সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাসচিব বলেছেন, সংস্কারের জন্য বিএনপি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। এই সময় দেশে দ্রুত নির্বাচন দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। তিনি অল্প সময়ের মধ্যে, আমি যেটা বারবার করে বলছি, অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে নিতে যাবে। আবরার ফাহাদ হত্যা মামলার রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এর মাধ্যমে একটি সভ্যতা বাঁচার পথ খুঁজে পাবে। রাজধানীতে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, রাজনৈতিক মতপার্থক্য যেন কোনোভাবেই মতবিরোধের রূপ না নেয়, এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীতে ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট আয়োজিত ইফতার মাহফিলের আগে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অতিথিরা। প্রধান অতিথি জামায়াতে ইসলামীর আমিরের বক্তৃতায় আসে সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গ। আমরা সবসময় বলি, রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য, মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা মডারেট পলিটিক্যাল সহিবাদী কোনো ইসলাম মানি না, আমরা টোটাল ইসলামকে মানি। কোরআন যা ধারণ করবে এটাই ইসলাম। আমরা এখন মতপার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি, এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না, এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। আবরার ফাহাদ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির। এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আবরার ফাহাদ, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আজকে হাইকোর্টে তার ডেথ রেফারেন্সের রায় হয়েছে, আলহামদুলিল্লাহ। বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছেন। আমরা প্রত্যাশা করি, দাবি করি, দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয়। এতে একটি পরিবার শুধু শান্তি পাবে না, একটা সভ্যতা বাঁচার পথ খুঁজে পাবে। পরে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। 7 কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় নামে নতুন একটি বিশ্ববিদ্যালয় করছে সরকার। এই 7 কলেজের অধ্যক্ষদের মধ্যে একজনকে অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হবে। যে কলেজের অধ্যক্ষ প্রশাসক হিসেবে নিয়োগ পাবেন, সেই কলেজ থেকেই আপাতত পরিচালিত হবে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এইসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। চকর মালিথার রিপোর্ট। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা ইডেন, তিতুমির বাংলা, বদরুন্নেসা, শহীদ সোহরাওয়ার্দী এবং কবি নজরুল ঢাকা শহরের এই 7 কলেজের জন্য নতুন একটি বিশ্ববিদ্যালয় করছে সরকার। এই বিশ্ববিদ্যালয়ের নাম হবে প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের কাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়েও জানানো হয় সংবাদ সম্মেলনে। এই বিশ্ববিদ্যালয়টা পরিচালিত হবে, পরিচালনার জন্য একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক থাকবেন। এই অন্তর্বর্তীকালীন প্রশাসক হবেন এই 7টা যে কলেজ, সেই কলেজেরই প্রিন্সিপালদের কোনো একজন, যিনি প্রশাসক হিসাবে মনোনীত হবেন। আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স। সরকার আশা করছে নতুন বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। কঠিন সংকটে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে আগামী বাজেট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত চায় সিপিডি। তাদের মতে পরবর্তী নির্বাচিত সরকার যেন বেকায়দায় না পড়ে তা এই সরকারকে নিশ্চিত করতে হবে। সংস্থাটি বলছে, জুনের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে 6 থেকে 7% নামানো কঠিন হবে। তার উপর রুগ্ন আর্থিক খাত, রাজস্ব আয়ে কমপক্ষে 1 লাখ টাকার ঘাটতি, সব মিলে একটা হজবরল অবস্থার শঙ্কা তাদের।
রিজভি নিয়াজের রিপোর্ট। 2025-26 অর্থবছরে বাজেটে সরকারের নীতিকৌশল কি হতে পারে তার একটা রূপরেখা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা সংস্থাটি বলছে যে কোনো উপায়ে মূল্যস্ফীতি কমাতেই হবে, তবে ব্যাংকে আমানতে নিম্ন প্রবৃদ্ধি, টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া, বেসরকারি বিনিয়োগে অনাগ্রহ, ফলে কর্মসংস্থান না হওয়া, সব মিলে সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরানো যায়নি এখনো। রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহের নিম্ন গতি অর্থনৈতিক দুর্বলতাটাকে আরো প্রকট করে তুলেছে। বছরের শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে এবং সুদ পরিশোধের দায় আরো বেড়ে গেছে। যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যাবে। এবং আরো বিষয় রয়েছে যে আমাদের অর্থনীতি তো এখন যে ভূ রাজনৈতিক অবস্থার কারণে অনেক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আসছে বাজেটে কম আয়ের মানুষের কষ্টের কথা ভেবে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা করার পরামর্শ সিপিডির। জুলাই বিপ্লবে হতাহতদের শিক্ষা এবং স্বাস্থ্যের সুরক্ষা দিতে বিশেষ বরাদ্দের কথাও বলেছে তারা। 2024-এর জুলাই আন্দোলনের সময় আমরা জানি যে তথ্য হিসাবে দেখে আমরা জানি যে 1400 নিহত হয়েছেন এবং 14,025 জন আহত হয়েছেন। এটা ওএইচসিএইচআর 2025-এর তথ্য। এদেরকে এই ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য বাজেট থেকে একটি অংশ বরাদ্দ করা অত্যন্ত জরুরি। সিপিডি মনে করে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ঠিক করতে নির্দেশনা থাকতে হবে আগামী বাজেটে। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ধর্ষণের ঘটনা দেশ জুড়ে ভয়াবহতার রূপ নিয়েছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 2 মাসে দেশে নির্যাতনের শিকার হয়েছেন প্রায় 300 নারী ও শিশু। এর মধ্যে ধর্ষণের শিকার 140 জন। বিশেষজ্ঞরা বলছেন জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের নৈতিক কর্তৃত্ব হারিয়ে যাওয়ায় অপরাধ বেড়েছে। সৈয়দ অদিতের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ, গণধর্ষণ এবং নির্যাতনের পর নৃশংস হত্যার শিকার হচ্ছেন নারী ও শিশুরা। বিচারহীনতা ও দায়ীদের দ্রুত জামিনের সংস্কৃতিতে আস্থাহীনতার পাশাপাশি জনমনে বেড়েছে আতঙ্ক। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুসারে 2020 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে অন্তত 11,758 জন নারী ও শিশু নির্যাতন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে 6,305 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়াও যৌন সহিংসতার পর হত্যা করা হয়েছে 207 জনকে, যাদের মধ্যে 118 জনই শিশু। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে চলতি বছর ফেব্রুয়ারিতেই ধর্ষণের অভিযোগে দিনে গড়ে 12টি মামলা হয়েছে। সম্প্রতি নারী শিক্ষার্থীদের হেনস্থা ও মাগুরায় শিশু ধর্ষণ সহ নারীর প্রতি সহিংসতা ও বিদেশের ঘটনায় রাজধানী সহ সারা দেশ যখন ফুঁসছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হেনস্থাকারীকে জামিনের ঘটনায় চলছে আলোচনা ও সমালোচনা। পুলিশের নিষ্ক্রিয়তায় বাড়ছে অপরাধ। এখন আমরা যেই জায়গায় বলছি যে বাড়ছে কেন, সেই বাস্তবতাটা হচ্ছে যে আসলে আমরা যে সোসাইটির যে একটা নতুন করে তৈরি হওয়া আনরেস্ট সিচুয়েশন তৈরি হয়েছে, সেই জায়গাটাতে ক্রিমিনালরা তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ পেয়েছে। এবং এই উপযুক্ত পরিবেশটা কেন পেয়েছে? কারণ আপনি দেখেন যে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষার যাদের দায়িত্ব রয়েছে মূলত সেই পুলিশ বাহিনী, তারা কিন্তু দৃশ্যত নিষ্ক্রিয় হয়ে আছে। এই নিষ্ক্রিয় হওয়াটা কিন্তু তাদের ইচ্ছা বা কাজের ঘাটতির বিষয়টা তা না। এই নিষ্ক্রিয় হওয়ার বিষয়টা হচ্ছে তাদের আসলে মোরাল যে একটা অথরিটি ছিল জনগণের উপরে 5ই আগস্টের এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু সেই মোরাল অথরিটি তারা হারিয়ে ফেলেছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 অনুযায়ী ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন। পুরুষতান্ত্রিক অবদমনের কারণে মূলত নারীরাই বেশি নির্যাতনের শিকার হচ্ছে মনে করছেন বিশেষজ্ঞরা। শুধুমাত্র একটা যৌন ইচ্ছা পূরণ করছে তা না, এটা একটা ক্ষমতারও বহিঃপ্রকাশ। সেই জন্য দেখা যায় যে যারা সমাজের মধ্যে ক্ষমতাবান থাকে তারা পার পেয়ে যায়। এখন এই যে সামাজিক ক্ষমতা, এই সামাজিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, যোগাযোগ, আদালত, পুলিশকে প্রভাবিত করা, মানে নারী যদি দুর্বল হয়, দুর্বল সামাজিক অবস্থান, দুর্বল শ্রেণীগত অবস্থান, দুর্বল সে যদি সংখ্যালঘু হয়, তো এই দুর্বলতাগুলো তাকে আরো বেশি নাজুক অবস্থার মধ্যে ফেলে দেয়। সমাজ বিজ্ঞানীদের মতে সামাজিক অপরাধ প্রবণতা রুখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার সঙ্গে সঙ্গে সামাজিক প্রতিরোধ দরকার। প্রয়োজন পারিবারিক, সামাজিক ও মানবিক মূল্যবোধের চর্চা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা।
ধর্ষণের ফলে শিশু কিশোরের মনে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট হেলথ। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ধর্ষণের শিকার হয়ে একজন পরিণত মানুষকে সারা জীবন মানসিক ট্রমার ভেতর দিয়ে যেতে হয়, আর ধর্ষণের শিকার শিশু কিশোরের মানসিক অবস্থা আরও অবনতি ঘটে। যথাযথ আইন প্রয়োগের পাশাপাশি সবাইকে সচেতন হতে আহ্বান জানানো হয়। যাচ্ছি পরের সংবাদে। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের পর প্রয়োজনীয় সব সংস্কার করবে নির্বাচিত সরকার। তিনি আরও বলেন, দেশে আইনের শাসন বাস্তবায়িত না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। রোববার বিকেলে নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়ায় আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। দীঘাপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সংস্কারের কথা যারা বলছেন, আরে সংস্কার তো করবে রাজনীতিবিদরা, সংস্কার করবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা। নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট ছাড়া কোন সংস্কার অতীতে কখনো হয়েছে? জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আর সিইসি বলেছেন, একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী এজেন্ট সহ সবাই যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন সেটি নিশ্চিত করা হবে বলেও জানান সিইসি। নাজিব বেগের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে 1.5 মাসের মাথায় দ্বিতীয়বার সাক্ষাৎ করতে আসেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাথে ছিলেন আরও 4 সদস্য। বৈঠক শেষে রাষ্ট্রদূত বলেন, আগামী নির্বাচনে সহায়তা করতে চান তারা। নির্বাচন নিয়ে প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি। The European Union will support the conduct of elections in this country. আগামী নির্বাচনে সহায়তা করতে চাই আমরা। শুধু নির্বাচনে নয়, বাংলাদেশের অগ্রগতিতে অবদান রাখতে চাই ইউরোপীয় ইউনিয়ন। মোট কথা, এদেশে একটি ভালো মানের নির্বাচন দেখতে চাই আমরা। সিইসি বলেন, নির্বাচনী এজেন্ট পর্যবেক্ষকদের প্রশিক্ষণ বিষয়ে সহায়তা চাইতে পারে ইসি। নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে ইসির অবস্থান তুলে ধরেন তিনি। রাজনৈতিক নেতাদের, ক্যান্ডিডেটদের, এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়ারটা কিভাবে করা যেতে পারে, ওনারা সে সাহায্যটা আমরা চেয়েছি। আর ভোটার এডুকেশনের ব্যাপারে, তারপরে আমাদের এই যে ডোমেস্টিক অবজারভারদের ট্রেনিংয়ের ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি। নির্বাচনে সবাই যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে সেটি নিশ্চিত করার কথাও জানান প্রধান নির্বাচন কমিশনার। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে নিটুল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের ওপর মার্কিন বাহিনীর হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন। আল জাজিরা জানিয়েছে, মার্কিন বাহিনী দেশটিতে হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলা চালানোর নির্দেশ দেন। লোহিত সাগরে একটি জাহাজে হুতিদের হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। হুতিদের সহযোগী আল মাসিরা টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে 4 শিশু এবং একজন নারী রয়েছেন। চ্যানেলটি আরও জানায়, হামলায় কমপক্ষে 100 শতাধিক আহত হয়েছেন। এক বিবৃতিতে হুতি এইসব হামলার জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে দায়ী করেছে। তবে বিবিসি বলছে, শনিবারের এই হামলায় যুক্তরাজ্য অংশ নেয়নি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ চক্র প্রদর্শিত হচ্ছে। সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহমুদ ও তাসনিয়া ফারিন সহ অনেকে। 2007 সালে ময়মনসিংহে একই পরিবারের 9 জন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই আদম পরিবারের আত্মহত্যার ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে ওয়েব সিরিজ চক্র। কৃষি সংবাদ। টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে বাড়ছে চীনাবাদামের আবাদ। কম খরচ ও সামান্য পরিচর্যায় বেড়ে ওঠে গাছ। ফলন ভালো পাওয়ায় বাদাম চাষে কৃষকের আগ্রহও বাড়ছে। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। পৌরসভা হলেও নোয়াখালীর চৌমুহনীতে এখনো গড়ে ওঠেনি আধুনিক পার্ক। খেলাধুলা ও বিনোদনের অভাবে ব্যাহত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ। তবে দেরিতে হলেও শিশু কিশোরদের নির্মল চিত্ত বিনোদন নিশ্চিতে গোলাবাড়িয়া পৌর শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয় খুশি স্থানীয়রা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। কক্সবাজারে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং। শহরের ঝাউতলা মেইন রোডের সিঙ্গাপুর মার্কেটে নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। কক্সবাজারে আড়ংয়ের এটি প্রথম শাখা। 1100 বর্গফুটের এই আউটলেটে তাগা ম্যান এবং আড়ং আর্টসের পণ্য সহ আড়ংয়ের নিজস্ব সব সংগ্রহ থাকবে। ক্রেতারা খুঁজে পাবেন নকশি কাঁথার শাড়ি, রেডি টু ওয়্যার পোশাক, হাতে তৈরি গহনা, হোম ডেকোর, চুল ও ত্বকের যত্নের পণ্য এবং অনুষঙ্গ। উদ্বোধনের সময় ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আমারা হাসান আবেদ জানান, দেশের প্রধান পর্যটন গন্তব্য হিসেবে এই শহরটি ঐতিহ্য এবং কারুশিল্পের জন্য উপযুক্ত স্থান। সেই সাথে তাদের কারুশিল্পীদের ক্ষমতায়নের গল্প তারা পৌঁছে দিতে চান দেশের প্রতিটি প্রান্তে। সংবাদে এই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে ওসিকে পেটানোর হুমকি দেয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ ঢাকায় গ্রেফতার। হত্যা, চাঁদাবাজি ও পুলিশের উপর গুলি বর্ষণ সহ 16 মামলার আসামি। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ফেসবুকে পুলিশকে পেটানোর হুমকি দেয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার হাফিজ আজিজ জানিয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অপহরণ, চাঁদাবাজি সহ 16টির বেশি মামলা রয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। গত বছরের ডিসেম্বরে বায়েজিদ এলাকায় তাকে ধরতে গেলে পুলিশকে গুলি করতে করতে পালিয়ে যায় আলোচিত সাজ্জাদ। ওই সময় গুলিবিদ্ধ হয় পুলিশ সহ 4 জন। গত 29 জানুয়ারি ফেসবুক লাইভে বায়েজিদ থানার ওসিকে পেটানোর হুমকি দেয় সে। পরে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করেন পুলিশ কমিশনার। গত বছরের 29 আগস্ট আনিস ও মাসুদ পারভেজ নামে 2 জনকে গুলি করে হত্যা ও গত 21 অক্টোবর চাঁদগাঁও এলাকায় তাহসিন নামে এক যুবককে গুলি করে হত্যা করে আলোচনায় আসে সাজ্জাদ। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, সন্ত্রাসী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। অস্ত্রশস্ত্র নিয়ে এসে চাঁদাবাজি করত। গতকাল রাত্রে 8টার দিকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, সে তার স্ত্রীকে নিয়ে এসে শপিং করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং সিএমপির একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগে থেকে। তার ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে। এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে। এই প্রচেষ্টা এবং এই আমাদের যে কার্যক্রম, এটা ভবিষ্যতে আরো বেগবান হবে। মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচচরে ডাকাত সন্দেহে 4 জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে ভোরে এক্সপ্রেসওয়ের পাঁচচর গোল চত্বরে একটি অ্যাম্বুলেন্স থেকে 4 ব্যক্তি নামে। গতিবিধি সন্দেহজনক মনে হয় স্থানীয়রা তাদের পরিচয় জানতে চায়। কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে 4 জনের একজন ছুরি বের করে আঘাত করার চেষ্টা করে। সেই সময় আশেপাশের লোকজন চিৎকার দিলে স্থানীয়রা গিয়ে 4 জনকে গণপিটুনি দেয়। ট্যুরিজম বোর্ডের সিইও আবু তাহের মোহাম্মদ জাবেদ বলেছেন, বিদেশি পর্যটকদের আসার ক্ষেত্রে যে অ্যালার্ট জারি করা আছে তা যেন প্রত্যাহার করা হয়, সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। এক্ষেত্রে দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টিডাপ আয়োজিত ইফতার ও মাহফিলে এই প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। আর ট্যুরিজম নিয়ে যেন পজিটিভ নিউজ হয় সেজন্য ট্যুরিজম বোর্ডের কাছে গাইডলাইন দেওয়ার দাবি জানিয়েছেন টিডাবের চেয়ারম্যান আসলাম খান। এছাড়া অনুষ্ঠানে ঢাকা ক্লাবের পরিচালক, সুপ্রিম কোর্টের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগের সাবেক চেয়ারম্যান সন্তোষ কুমার দেব, ট্যুরিজম পুলিশের ডিআইজি শাকাওয়াত হোসেন, পর্যটন কর্পোরেশন মহাব্যবস্থাপক জিয়াউল হক হাওলাদার সহ অনেকে। ইমপ্রুভমেন্ট অফ আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রকল্পের উদ্বোধন হয়েছে। রাজধানীর একটি হোটেলে প্রকল্পটির উদ্বোধন করা হয়। প্রকল্পটি দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন এবং পৌরসভায় পরিচালিত হবে। জনসাধারণের স্বাস্থ্য বিষয়ক উন্নয়নের জন্য প্রকল্পটি কাজ করবে বলে উদ্বোধনীতে বলা হয়। অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি গেইল এইচ মার্টিন সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি দেশের 8 বিভাগের 16 রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি। ঢাকায় সেহরির শেষ সময় 4:49, ইফতার 6:09। চট্টগ্রামে সেহরির শেষ সময় 4:44, ইফতার 6:04। রাজশাহীতে সেহরির শেষ সময় 4:56, ইফতার 6:16। খুলনায় সেহরির শেষ সময় 4:52, ইফতার 6:12। বরিশালে সেহরির শেষ সময় 4:50, ইফতার 6:10। সিলেটে সেহরির শেষ সময় 4:43, ইফতার 6:03। রংপুরে সেহরির শেষ সময় 4:55, ইফতার 6:15 এবং ময়মনসিংহে সেহরির শেষ সময় 4:47, ইফতার 6:11। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকর চায় পরিবার ও আপিল করবে আসামি পক্ষ। 4 দিনের সফরে 26শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশের আইন শৃঙ্খলা নিয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সোমবার। সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যারাই আসুক খুনিদের বিচার করতে হবে বলেছেন তারেক রহমান। হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সাত কলেজ নিয়ে গঠিত হচ্ছে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পাবেন অধ্যক্ষদের একজন। এবং আগামী বাজেট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত আশা করে সিপিডি। অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগের পরামর্শ। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।